কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। শেখ হাসিনা একটিমাত্র কথায় ক্ষমতা হারিয়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিলেন, আর ঠিক সেরকমই একটি কথা বলে এবার গ্রেফতার এবং বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন সাবেক পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান। তার একটি বক্তব্যে প্রমাণ হয়ে গেছে নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই পরিপ্রেক্ষিতে জামায়াতের নেতাকর্মীরা রাজপথে নেমে ঈদের পরবর্তীতে নতুনভাবে নির্বাচন করার হুঁশিয়ারি দিয়ে বিক্ষোভ করছেন। যে আমরা নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারে নাই, তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদেরকে মূলধারা বা প্রধান শক্তি হিসাবে আমরা আসতে দিই নাই। তাহলে বোঝা যায় আমরা যে ইলেকশন ইঞ্জিনিয়ারের যে কথা আসছিল বা আসছে, সেটাকেই উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছে। একটিমাত্র কথাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে যে ঝড় সৃষ্টি হয়েছে তার শেষ কোথায় গিয়ে পৌঁছাবে, বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। যে কথা বলেছেন তার জন্য তার বিচার হওয়া উচিত। প্লেন ল্যাঙ্গুয়েজে যা বলেছেন নিজের মুখে বলেছেন, অন্য কারো কাছ থেকে বলেন, এবং জামাত তাকে রাইটলি পিক করেছে। নিজের আসন, জায়গা ও মর্যাদা বিবেচনা করে কথা বলতে হয়। যদি দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কোনো ব্যক্তি বোকার মতো প্রশ্ন কিংবা উত্তর দেন, তাহলে তিনি পড়ে যান কঠিন বিপদে। যেমন দেশের প্রধানমন্ত্রীর পদে ছিলেন শেখ হাসিনা, কিন্তু তিনি দেশের সকল জনগণকে নিয়ে এমন একটি কথা বলেছিলেন যা লেগেছিল প্রতিটি মানুষের বিবেকে এবং হৃদয়ে। সেই একটি কথায় মানুষ তাকে প্রধানমন্ত্রীর আসন ছেড়ে পালাতে বাধ্য করেছে। ঠিক সেরকমভাবেই একটি সাক্ষাৎকারে একটি কথা বলে কঠিন বিপদের মুখে পড়েছেন রেজওয়ানা হাসান এবং খলিলুর রহমান। রেজওয়ানা হাসানের বক্তব্যে জামায়াতে ইসলামের নাম ধরে না বললেও তিনি যেসব আকার ইঙ্গিতে বুঝিয়েছেন তাতে স্পষ্ট বোঝা গেছে তিনি জামায়াতকে টার্গেট করে কথা বলেছেন। জামায়াত নিয়ে অন্য কোনো কথা বললে হয়তো রাজনৈতিক অঙ্গনে এমন ঝড় সৃষ্টি হতো না, কিন্তু তিনি এমন কথা বলেছেন যা জামায়াতের কাটা ঘায়ে লবণ দেওয়ার মতো। আগে থেকেই জামায়াত বলে আসছিল নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু সঠিক তথ্য প্রমাণের অভাবে তারা আন্দোলনে নামতে পারছিল না। এবার উপদেষ্টা রেজওয়ানা এমন কথা বলে ফেলেছেন যে তারা ইচ্ছা করেই নাকি জামায়াতকে মেইন স্ট্রিম হতে দেননি। তারই একটিমাত্র কথা, আমরা তাদেরকে মেইন স্ট্রিম হতে দেইনি এবং আমরা তাই করেছি। এই কথার রহস্যের গভীরতা কতটুকু হতে পারে তা বিভিন্নভাবে বিশ্লেষণ করছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। আত্মস্বীকৃত একজন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একজন রাজসাক্ষী ভাইরাল হয়েছে। তিনি জামাত ইসলামকে ইঙ্গিত করে বলেছেন মেইন স্ট্রিম রাজনীতির শক্তি হিসেবে পার্লামেন্টের তারা আসতে না পারে বলে সেই চেষ্টা করে তারা সমর্থ হয়েছে তাদেরকে সেই পার্লামেন্টে 168 আসনে জেতবার যে সম্ভাবনা, সেইখানে 100কে থামিয়ে দিয়ে 68কে থামিয়ে দেওয়া হয়েছে। সেই ইঞ্জিনিয়ারিং এ আপনারা সেখানে ছিলেন। তবে এই কথা সাধারণ কোনো লোক বললে এমন হয়তো হতো না। যিনি বলেছেন তিনি ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা, আর তাদের দায়িত্ব ছিল নিরপেক্ষভাবে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের ব্যবস্থা করে দেওয়া, তারপর ক্ষমতা হস্তান্তর করা। নির্বাচন শেষ, ক্ষমতা হস্তান্তরও শেষ, কিন্তু তারপরও এই একটি কথাই আবার রাজনৈতিক অঙ্গনে উপদেষ্টাদের নতুন করে অপরাধী হিসাবে দাঁড় করাচ্ছে। তবে রেজওয়ানা হাসানকে নিয়ে আরও চমকপ্রদ তথ্য রয়েছে। তিনি ছোটখাটো কোনো খেলোয়াড় নন। তিনি উপদেষ্টা পরিষদের সাধারণ কোনো উপদেষ্টা ছিলেন না। এমন অভিযোগ সামনে এসেছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস প্রথম দিকে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে দিতে চাইলেও যে কয়েকজন উপদেষ্টা তাকে বাধা দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকার স্বাদ পেতে চেয়েছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছেন এই রেজওয়ানা হাসান। এছাড়াও তার পূর্বের এমন একটি মাস্টার প্ল্যানের ঘটনা রয়েছে যা শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন। আবু বকর সিদ্দিকীর অপহরণের ঘটনার পর দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছিল। একজন প্রভাবশালী আইনজীবীর স্ত্রীকে কে বা কারা কেন তুলে নিয়ে গেল, এই নিয়ে চলছিল জল্পনা। কিন্তু এই গল্পের টুইস্ট আসে 15 ঘন্টা পরে। অপহরণকারীরা তাকে ছেড়ে দেয় এবং পকেটে দিয়ে যায় 300 টাকা, যাতে তিনি সিএনজি ভাড়া করে বাসায় ফিরতে পারেন। কিন্তু এর পরবর্তীতে আইনজীবী রেজওয়ানা হাসান সেই অপরাধীদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে চুপ করে বসে থাকেন, যার পরিপ্রেক্ষিতে অনেকেই বলে থাকেন সেই অপহরণের পেছনে রেজওয়ানা নিজেই দায়ী ছিলেন। একবার চিন্তা করুন, একজন মহিলা কতটুকু চতুর বুদ্ধির অধিকারী হলে উপরের এই গল্পটি তিনি নিজ হাতে সাজাতে পারেন। তার এমন সাজানো ঘটনার অভিজ্ঞতা দেখে যখন সবাই বলাবলি করছেন রেজওয়ানা মুখ ফসকে সত্য কথা বলে দিয়েছেন এবং সকল উপদেষ্টারা নির্বাচনে জামায়াতকে হারানোর কাজ করেছেন, ঠিক সেই সময় সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এক ভিন্ন তথ্য দিলেন।
সেই তথ্যে মাসুদ কামাল বললেন, রেজওয়ানা গুপ্তচর হিসাবে কাজ করেন। তিনি এর আগে থেকেও জামায়াতের হয়ে কাজ করেছেন উপদেষ্টা পদে থাকার পরও। আর জামায়াত যখন ভোট ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণ না পাওয়ায় আন্দোলনে করতে মাঠে নামতে পারছিল না, এই সময় এই মহিলা উপদেষ্টা জামায়াতকে উস্কে দেওয়ার জন্যই এমন বক্তব্য হয়তো দিয়েছেন, যাতে তার বক্তব্যকে ঘিরে জামায়াত আবারও রাজপথে নামে এবং দেশ নতুন এক বিশৃঙ্খলার মুখে পড়ে। তবে এই কথাটি অবশ্য শুধু সাংবাদিক মাসুদ কামালের ব্যক্তিগত মন্তব্য। তাছাড়া তার এই বক্তব্যে তিনি নিজে যে সমাধান দিয়েছেন সেটি হচ্ছে, জামায়াতে ইসলামী ছিল নারীদের প্রতি সম্মান, অধিকার এবং ক্ষমতায়ন বিরোধী। তাই তিনি একজন মহিলা ভোটার হিসেবে বলেছেন, আমরা অপশক্তিকে কিংবা বিরোধী দলকে মেইনস্ট্রিম হতে দেইনি। তিনি সেখানে আমরা বলতে মহিলা ভোটারদের বুঝিয়েছেন বলে দাবি করছেন। কিন্তু রাজনৈতিক মাঠে একটি কথাকে বিস্তৃতভাবে বিশ্লেষণ করা যায় এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা যায়। কিন্তু যাই হোক না কেন, একজন উপদেষ্টা হয়ে যার দায়িত্ব ছিল নিরপেক্ষ নির্বাচনের সকল ব্যবস্থা করা, সেই ব্যক্তি কিংবা সাবেক উপদেষ্টা কেন এমন মন্তব্য করবেন? তিনি যে দায়িত্বে ছিলেন সেই জায়গা থেকে এমন মন্তব্য শেখ হাসিনার সেই বক্তব্যকে মনে করিয়ে দেয়। শেখ হাসিনাকে যেমন বাংলাদেশের জনগণ ছাড়েনি, ঠিক তেমনি রেজওয়ানা হাসানকেও ছাড় দিতে প্রস্তুত নয় জনগণ। ইতিমধ্যে জামায়াতে রাজপথে নেমে কঠোর হুঁশিয়ারি দিচ্ছে তাকে গ্রেফতার এবং কঠিন বিচারের মুখোমুখি করতে। রেজওয়ানা হাসান নিজেকে বাঁচানোর জন্য নিজের মতো করে ব্যাখ্যা দিলেও এই বিষয় থেকে বাঁচতে পারবেন না খলিলুর রহমানও। খলিলুর রহমানকে নিয়ে রাজপথে বিচারের দাবিতে যারা আন্দোলন করছেন তারা বলছেন, একজন সাবেক উপদেষ্টা কিভাবে বিএনপির হয়ে নির্বাচন করতে পারেন এবং কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। তিনি পূর্ব থেকেই বিএনপির সাথে যোগাযোগ এবং যোগসূত্র তৈরি করে নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করে বিএনপির পক্ষে কাজ করেছেন, যার পরিপ্রেক্ষিতে তাকে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে এমন অভিযোগ উঠছে। তবে নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিং হোক কিংবা না হোক, তারা যে শপথ লঙ্ঘন করেছেন তাই দুইজন উপদেষ্টার কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে। কেন তারা এমন কথা বলবেন যা দেশকে নতুন সংকটের দিকে ঠেলে দেয়, কিংবা সেই কথার রহস্য ভেদ করতে গেলে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মতো তথ্য পাওয়া যায়? এই বক্তব্য তখনই পরিষ্কার না করার কারণে যে আন্দোলন রূপ নিয়েছে, সেই আন্দোলনকে হুট করে থামিয়ে দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর খলিলুর রহমান হয়তো পরিকল্পনা করেই উপদেষ্টার পদে ঢুকেছিলেন এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থেকে তিনি গুপ্তচরের মতো কাজ করেছেন, যা শপথ লঙ্ঘনের মতো গুরুত্বপূর্ণ অপরাধ। আর এই অপরাধের পরিপ্রেক্ষিতে তাকে কঠিন বিচার দেওয়া উচিত বলে মনে করছেন অনেকে। প্রিয় দর্শক, দেশের একজন মূল্যবান নাগরিক হিসাবে এই রাজনৈতিক অঙ্গনের আলোচনা নিয়ে আপনার কি মত? ভোট ইঞ্জিনিয়ারিং হোক কিংবা না হোক, কিন্তু তারা উপদেষ্টা থাকাকালীন যে শপথ লঙ্ঘনের মতো অন্যায় করেছেন, তার পরিপ্রেক্ষিতে আপনি তাদের কি ধরনের বিচার প্রত্যাশা করেন? আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন। আজকের ভিডিও এখানেই শেষ। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। কোনো কম্পেনসেট করো, এম্পাওয়ার করো, কিছু একটা করো, আই ডোন্ট নো উনি কী চাচ্ছেন। যে কথা বলেছেন তার জন্য তার বিচার হওয়া উচিত। প্লেন ল্যাঙ্গুয়েজে যা বলেছেন নিজের মুখে বলেছেন, অন্য কারো কাছ থেকে বলেন, এবং জামাত তাকে রাইটলি পিক করেছে। তবে জামাত ইসলামী জাতীয়